হ্যালো স্টুডেন্ট, আগে ডেটে একদম ডিটেলসে পড়েছিলাম আণবিক ভর, পারমাণবিক ভর, বিভিন্ন রকম কিভাবে পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা যায়, অণুর কিভাবে প্রকৃত ভর নির্ণয় করা যায়। আজকে দেখো পার্ট 2 এর পর পার্ট 3-তে চলে আসছি। একদম পুরো কেমিস্ট্রির একদম ভালো করে একদম পড়ে রাখো, ভালো করে শুনে রাখো। যা কিছু বলবো একদম বোর্ডে পুরো ডিটেলসে লেখানো হচ্ছে, খাতায় তুলে রাখো, পরপর নোটস আকারে তুলতে থাকো, যেগুলো পরীক্ষাতে একদম কাজে লাগবে। আর কেবলমাত্র এইচএস পরীক্ষার জন্য একদম ভালো করে রেডি রাখো নোট। এগুলো প্রত্যেকটা এইচএস পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো পরপর করানো হচ্ছে, ভালো করে লক্ষ্য করো। আজকে আসছি মোল কনসেপ্ট। দেখো মোল কাকে বলা হবে। মোল হচ্ছে একটি সংখ্যাকে বোঝাবে। সংখ্যাটা কি? সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এই সংখ্যাটাকেই মোল বোঝানো হচ্ছে। কোনো পদার্থের 1 মোল পদার্থ মানেই ওই সংখ্যক উপাদান কণিকা বর্তমান পদার্থের মধ্যে। তাহলে পদার্থের মধ্যে যদি দেখা যায় ওই সংখ্যক কণা রয়েছে, তবেই বলবো ওই পদার্থের 1 মোল উপস্থিত আছে। কোনো পদার্থের 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝাবে যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা বর্তমান। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা থাকলেই সেই পদার্থের পরিমাণটাকে কত বলা হবে? 1 মোল। মোল মানেই একটা সংখ্যা যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এত সংখ্যক কণা। মোল মানেই হচ্ছে এত সংখ্যক কণা থাকবে তার মধ্যে। কোনো একটা পদার্থের মধ্যে যে পরিমাণ ওই সংখ্যক কণা থাকে সেটাকে বলা হবে 1 মোল পদার্থ। এবারে চলে আসো, একটা ছক কাটানো আছে দেখো। এখানে 1 মোল অর্থাৎ তার সংখ্যা দেওয়া আছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। তাহলে 3 প্রকার হতে পারে, হয় অণু হতে পারে, নালে পরমাণু হতে পারে, নালে আয়ন হতে পারে। এবারে গ্যাসীয় অণুর এত সংখ্যক আমি যদি অণু, পরমাণু, আয়নের ক্ষেত্রে বিবেচনা করি, প্রথমে হচ্ছে গ্যাসীয় অণুর এসটিপিতে আয়তন। এসটিপিতে যখন গ্যাসীয় অণুর আয়তন কত, এই সংখ্যক বা 1 মোল, 1 মোল গ্যাসীয় পদার্থের এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাসীয় অণুর এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণুর এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। এরপরে চলে আসো অণুর ভর। অণুর ভর মানে কি? 1 মোল অণুর ভর, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর কত হবে? তার গ্রাম আণবিক ভর। তার মানে গ্রাম আণবিক ভরটাকে বোঝাবেই তার 1 মোল অণুর ভর। এই অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভরটাই হচ্ছে তার গ্রাম আণবিক ভর। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক মানে ওই 6.022 ইন্টু 10⁻23, এত সংখ্যক অণুর ভরটাকেই তার আণবিক ভর বলা হচ্ছে। আগে ডেটে আণবিক ভর কমপ্লিট করেছি। তাহলে এত সংখ্যক অণুর ভর মানেই আণবিক ভর। এরপর চলে আসো আয়নের ভর। তাহলে এত সংখ্যক আয়নের ভর বা 1 মোল আয়নের ভর কত হবে? তার গ্রাম আয়নীয় ভর। তাহলে গ্রাম আয়নীয় ভর কত বলবো? 1 মোল আয়নের ভর বা এত সংখ্যক আয়নের ভর। এবারে এত সংখ্যক পরমাণুর ভর। এরপর আছে পরমাণুর ভর, তাকে বলা হবে গ্রাম পারমাণবিক ভর। তাহলে 1 মোল বা 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক পরমাণুর ভর, তার গ্রাম পারমাণবিক ভর বলা হবে। এবারে দেখো পরমাণুর ভর হলো, আয়নের ভর হলো, অণুর ভর হলো, এসটিপিতে আয়তন হলো। তাহলে এই চার্টটা যে, এই যে চার্ট, টোটাল একটা চার্ট মনে করতে পারি। চার্টটাকে ভালো করে খাতায় তুলে রাখো। এরপরে নেক্সট টপিকে দেখো, এইখানে আসছে নিচে 1 মোল ইলেকট্রন বলতে এত সংখ্যক ইলেকট্রনকে বোঝায়, মানে ওই অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনকে বোঝায়। এটা একটু পরে আছে, ভালোভাবে জেনে রাখো, ক্লাস 12-এ আছে। 1 মোল ইলেকট্রন বলতে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনকে বোঝাবে। মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা। তাহলে 1 মোল ইলেকট্রন বলতে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনকেই বোঝাবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের আধান কত? 96,500 কুলম্ব। অর্থাৎ 1 মোল ইলেকট্রনের আধান হবে 96,500 কুলম্ব। এরপরে চলো মূল কনসেপ্টের একটি অ্যাপ্লিকেশন পার্টে চলে যাই। অ্যাপ্লিকেশন পার্ট না জানলে কিন্তু একদম কিছু পারবে না তোমরা। ওই শুধু থিওরি পড়লে কিছু হবে না। অ্যাপ্লিকেশন পার্টের জন্য একদম রেডি থাকতে হবে। অ্যাপ্লিকেশন পার্টই পরীক্ষাতে আসবে, থিওরি পার্ট আসবে না। থিওরি পার্ট কিছু স্মল আসবে। আর অ্যাপ্লিকেশন পার্ট না জানলে ঠিকঠাক তোমার আইডিয়া ক্লিয়ার হবে না, কোনো অজানা প্রশ্ন আসলে তুমি পারবে না। এই জন্য চলো অ্যাপ্লিকেশন পার্ট। একই উষ্ণতা ও চাপে সমায়তনে দুটি ফ্লাস্কের একটিতে NH3 অপরটিতে SO2 গ্যাস রয়েছে। তাহলে বলা হচ্ছে একটিতে আছে NH3, অপরটিতে SO2। অধিক সংখ্যক অণু কোনটাতে আছে? বলা হচ্ছে সম আয়তনের। প্রথম কোশ্চেনের অ্যান্সার দেয়
বলা হচ্ছে সম আয়তন। সম আয়তন মানে অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী আমরা কি জানি, সম আয়তন সব গ্যাসে সম সংখ্যক অণু বর্তমান। তাহলে যেহেতু NH3 এবং SO2 দুটোরই আয়তন সমান, এই জন্য কি হবে, একই সংখ্যক অণু উপস্থিত থাকবে দুটোতে। তাহলে দুটোতেই একই সংখ্যক অণু উপস্থিত থাকবে। দেখো এই জন্য আয়তন সমান বলা আছে, একই সংখ্যক অণু আছে দুটোতে। আচ্ছা, এরপরে 2 নম্বর কোশ্চেনে চলো। অধিক ভরের গ্যাসীয় পদার্থ কোনটাতে আছে? তাহলে অধিক ভরের গ্যাসীয় পদার্থ কোনটাতে থাকবে? ভালো করে লক্ষ্য করো, SO2 এর যে আণবিক ভর 64 আর NH3 আণবিক ভর 17। তাহলে অধিক সংখ্যক ভর কোন ফ্লাস্কটাতে রয়েছে? অধিক সংখ্যক ভর নিশ্চয়ই এই ফ্লাস্কটাতে রয়েছে, যেটার আণবিক ভর বেশি হবে। যেটার আণবিক ভর বেশি তার ভর বেশি, এই জন্য সেটাতে অধিক সংখ্যক ভরের পদার্থ রয়েছে সেই ফ্লাস্কে। এরপরে দেখো 3 নম্বর, অধিক সংখ্যক পরমাণু কোনটাতে আছে? তাহলে একটা অণুর মধ্যে আমি পরমাণু নির্বাচন করব, একটা অণুর মধ্যে কতগুলি পরমাণু আছে সেটা জানতে পারলে তবে বলতে পারবো কোনটাতে বেশি পরমাণু আছে। NH3 তে পরমাণুর সংখ্যা হচ্ছে 4, নাইট্রোজেনের একটা পরমাণু প্লাস হাইড্রোজেনের 3টা পরমাণু। তাহলে হাইড্রোজেনের 3টা, নাইট্রোজেনের একটা, এই মিলে টোটাল 4টা। আর সালফার ডাইঅক্সাইডে কত হবে? সালফার ডাইঅক্সাইডে S এর একটা আর অক্সিজেনের 2টা, টোটাল কটা হচ্ছে? 3টা পরমাণু। তাহলে একটা NH3 অণুতে 4টা পরমাণু রয়েছে, একটা SO2 অণুতে 3টে পরমাণু রয়েছে। পরমাণুর সংখ্যা কোনটাতে বেশি? এই NH3 অণুটাতে বেশি। যেহেতু এখানে 4টি পরমাণু রয়েছে, তাহলে অধিক সংখ্যক পরমাণু কোনটাতে থাকবে? এইটাতেই থাকবে, এই NH3 তে থাকবে। আর এখানে যেহেতু SO2 এর ভর বেশি, আণবিক ভর, SO2 এর দেখো সালফারের 32, অক্সিজেনের 16 দুগুণে 32, তাহলে টোটাল কত হবে? 64 হবে। বারবার বলছি পারমাণবিক ওজন মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু পরপর যত এগিয়ে যাব তত বুঝতে পারবে না। পারমাণবিক ওজনটা মুখস্থ রাখতে হবে, একদম ফার্স্টে যে চার্ট করে দেওয়া ছিল ভালো করে মুখস্থ রাখতে হবে। এখানে সালফারের হচ্ছে 32 আর অক্সিজেনের 2টো অক্সিজেন আছে, একটা অক্সিজেনের 16, 2টো অক্সিজেনের 32, 64। NH3 কি হবে? NH3 হচ্ছে নাইট্রোজেনের 14 প্লাস হাইড্রোজেনের 3টা আছে, মানে 3, একটার 1 করে, একটা হাইড্রোজেনের 1, পারমাণবিক ওজন 3টার 3, 17। তাহলে কি হচ্ছে 17 আণবিক ভর NH3, SO2 এর আণবিক ভর 64। তাহলে কোনটাতে ভর বেশি? SO2 তে বেশি। এই জন্য বলা হচ্ছে যেহেতু সমসংখ্যক অণু বর্তমান আছে বলা হচ্ছে, তাহলে সমসংখ্যক অণু মানে এতেও যতগুলি অণু থাকবে এতেও ততগুলি অণু থাকবে, তার মানে ভর কার বেশি হবে? এতেও ধরো n সংখ্যক অণু আছে, এতেও আছে n সংখ্যক, এতেও n সংখ্যক, তাহলে অণুর সংখ্যা তো সমান, তাহলে ভর কার বেশি হবে? নিশ্চয়ই এইটার বেশি হবে। বুঝা গেছে? এরপরে দেখো এর বেশি হচ্ছে, এরপরে কি হচ্ছে, যেহেতু ভর বেশি হচ্ছে এরপরে স্টেপে চলে আসি, পরমাণু সংখ্যা কার বেশি হবে? অণুর সংখ্যা যেহেতু একই, এতেও n সংখ্যক হলে এতে n সংখ্যক, তাহলে অণুর সংখ্যা যেহেতু একই, নিশ্চয়ই একটা অণুতে যতগুলি মানে একটা অণুতে যেটার পরমাণু সংখ্যা বেশি হবে সেটারই টোটাল পরমাণু সংখ্যা বেশি হবে। এই জন্য NH3 তে 4টা পরমাণু, SO2 তে 3টা পরমাণু, তাহলে টোটাল পরমাণু সংখ্যা কোনটাতে বেশি? NH3 তে বেশি হবে। এরপরে চলো আরেকটা অ্যাপ্লিকেশন। এরপরে দেখো আরেকটা অ্যাপ্লিকেশনটা একটু লক্ষ্য করো ভালো করে, মূল সংখ্যা থেকে একদম মজাদার ব্যাপার। 1 মোল হিলিয়াম পরমাণুর STP তে আয়তন কত? আমরা কি জানি 1 মোল বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের STP তে আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে দেখো এখানে বলা হচ্ছে 1 মোল হিলিয়াম পরমাণুর বলা হচ্ছে, তাহলে এখানে কিন্তু অণু বলা নেই, হিলিয়াম পরমাণুর STP তে আয়তন কত। এবারে দেখো হিলিয়াম পরমাণু, হিলিয়ামটা প্রকৃতিতে তার কিভাবে থাকে? He রূপে থাকে। আগে বলেছিলাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলো হচ্ছে প্রকৃতিতে স্বাধীন সত্তা হিসেবে থাকে, কি রূপে? He রূপে। তাহলে He অণুও বলা যাবে, পরমাণুও বলা যাবে, যেহেতু এটাই স্বাধীন সত্তা He, এটা পরমাণু, তাহলে এটাকে পরমাণু বলা যাবে আবার অণু বলা যাবে। অণু বললে কিরকম বলবো? এক পারমাণবিক অণু, যেহেতু পারমাণবিকতা Heর 1, Heর পারমাণবিকতা 1, এই জন্য কি বলা হবে? এক পারমাণবিক অণু। তাহলে He যেহেতু পারমাণবিকতা 1, এক পারমাণবিক অণু হিসাবে কল্পনা করা যায়। তাহলে Heর ক্ষেত্রে 1 মোল হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে তার আয়তন যত হবে 1 মোল হিলিয়াম অণুর ক্ষেত্রে তার আয়তন একই হবে, এই জন্য বলা আছে দেখো 22.4 লিটার। তাহলে হিলিয়াম অণু হিসাবেও কল্পনা করা যাচ্ছে, পরমাণু হিসাবেও আমরা বলতে পারছি, এই জন্য তার আয়তন কত হচ্ছে? 22.4 লিটার। এরপরটাতে চলো, 0.50 মোল Na2CO3 কত গ্রাম Na2CO3 কে বোঝায়? তাহলে তোমাকে ওজন চাইছি।
এবারে এত মোল বলা হচ্ছে, তাহলে আগে 1 মোল Na2CO3 ভর আগে বের করি, তারপর তো এত মোলে যাবে। 1 মোল পদার্থের ভর মানে কি, তার গ্রাম আণবিক ভর, সেটা 1 মোল পদার্থের ভর আগেরটা বলেছি। 1 মোল মানে তার গ্রাম আণবিক ভরকেই বোঝায়। তাহলে এখানেও ছিল, এখানেও লেখা ছিল একটু আগে যে 1 মোল মানে তার গ্রাম আণবিক ভরটাকে বোঝাচ্ছে। তাহলে এবারে দেখো 1 মোল Na2CO3, তাহলে তার আণবিক ভর বের করতে হবে। সোডিয়ামের কত 23, সোডিয়ামের পারমাণবিক ওজন 23, আণবিক ভর কিভাবে বের করা হয়, টোটাল পারমাণবিক ওজনের সমষ্টি সোডিয়ামের 23 ইন্টু 2 প্লাস দুটো সোডিয়াম আছে, কার্বনের 12 একটা কার্বন আছে, প্লাস অক্সিজেনের 16 তিনটা অক্সিজেন আছে 16 3 48, তাহলে 46 প্লাস 12 প্লাস 48 যোগ করলে কত হচ্ছে 106। তাহলে 106 তার কি পেলাম, আণবিক ভর পেলাম। গ্রাম আণবিক ভর কত হবে, 106 গ্রাম। এই জন্য লেখা আছে 1 মোল Na2CO3 সমান 106 গ্রাম। যেহেতু 1 মোল পদার্থ মানে তার আণবিক ভরকেই বোঝায়। এবারে তাহলে 1 মোলে এত গ্রাম, 0.50 মোলে এত ইন্টু 0.50, তাহলে 53 গ্রাম। এই হলো অ্যান্সার। তাহলে 53 গ্রাম কখন হচ্ছে, যখন এত মোল আমরা কার ভর বের করছি, Na2CO3 এর ভরটা গ্রামে বের করছি। দেখো এরপরে চলো ঘনত্ব কাকে বলা হয়, আমরা পরম ঘনত্ব কাকে বলা হয়। পরম ঘনত্ব হচ্ছে সমচাপ উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের যে ভর তাকে বলা হয় পরম ঘনত্ব। সমচাপ উষ্ণতায় 1 লিটার কোনো গ্যাসের যা ভর তাকে পরম ঘনত্ব বলে। পরম ঘনত্ব বিশেষ কিছু প্রয়োজন নেই, এটা জেনে রাখার জন্য। এরপরে আসো পরমাণু ঘনত্ব। তাহলে পরমাণু ঘনত্ব ঠিক পরম ঘনত্বের মতোই। এরকম এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসীয় পদার্থের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির পরমাণু ঘনত্ব বলা হয়। তাহলে এসটিপি করে দিলে, আমি যদি সমচাপ উষ্ণতা না বলে তাকে যদি এসটিপি করে দিই, মানে কি 273 কেলভিন আর 180, এই চাপ এই টেম্পারেচার, এটা প্রেসার, এই প্রেসার এই টেম্পারেচার। তাহলে এই যদি চাপ এই প্রেসার এরকম যদি চাপ এবং এই টেম্পারেচার বলি, তাহলে 1 লিটার কোনো গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে গ্যাসটির পরমাণু ঘনত্ব বলে। যখন আমি এটাকে একটা রূপ দিয়ে দিচ্ছি, প্রমাণ আমি যদি চাপ এবং উষ্ণতার একটা রূপ দিয়ে দিই, তাকে বলা হবে তার পরমাণু ঘনত্ব। সমচাপ উষ্ণতা না বলে চাপের আর উষ্ণতার একটা রূপ দেওয়া হয়েছে, মানে এসটিপি। তাহলে এসটিপি বললেই পরমাণু ঘনত্ব। এরপরে দেখো হাইড্রোজেন গ্যাসের পরমাণু ঘনত্ব 0.09 গ্রাম পার লিটার। তাহলে প্রতি লিটারে হাইড্রোজেন গ্যাসের পরমাণু ঘনত্ব কত হবে, 0.09 গ্রাম। এরপরে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কাকে বলা হবে, বাষ্প ঘনত্ব ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এইচএস এর ক্ষেত্রে। বাষ্প ঘনত্বটা কি ভালো করে জেনে রাখো। বাষ্প ঘনত্ব হচ্ছে সমচাপ উষ্ণতায় কোনো গ্যাসের ভর, সমচাপ উষ্ণতায় কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। তাহলে সমচাপ উষ্ণতায় কোনো গ্যাসের ভর একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী হবে, সেটাই হচ্ছে তার বাষ্প ঘনত্ব। সেই তুলনামূলক সংখ্যাকে বলা হবে এই পদার্থটার, মানে এই গ্যাসের বাষ্প ঘনত্ব। যেমন ভি আয়তন, ডি সমান কি হচ্ছে, ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে ভি আয়তন ডি সমান হচ্ছে ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। অর্থাৎ সমায়তন কোনো একটা পদার্থের ভর বাই ভি আয়তন, মানে ওই একই আয়তন। এখানে ভি আয়তন মানে সমায়তন বলা আছে, দুটোরই আয়তন সমান। তাহলে সমায়তন গ্যাসের ভর বাই সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এই দুটো অনুপাত বের করলে এখানে একটা সংখ্যা আসবে, ধরো এক্স আসছে সংখ্যা, তাহলে তার বাষ্প ঘনত্ব কত হবে, এক্স। এই দুটো অনুপাত বের করবে। এরপরে চলো অ্যাপ্লিকেশন পোর্শনে যাই। এবারে আসছি একদম অ্যাপ্লিকেশন চ্যাপ্টারতে, ওই বাষ্প ঘনত্বের অ্যাপ্লিকেশন পোর্শন। বাষ্প ঘনত্বের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা কি জানি, ডি কে বাষ্প ঘনত্ব দ্বারা সূচিত করা হয়, ডি দ্বারা, মানে ডিতে তার সাইন। একটা ম্যাথ দেখো, এসটিপিতে 250 ml একটি গ্যাসের ভর এত গ্রাম, 0.7313 গ্রাম। যদি এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এত গ্রাম পার লিটার হয়, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত। তাহলে তোমাকে দেওয়া আছে কি কি, গ্যাসের ভর দেওয়া আছে এত গ্রাম 250 ml, আর হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত গ্রাম পার লিটার। তাহলে গ্রাম পার লিটার মানে কি, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এত গ্রাম, এই জন্য গ্রাম পার লিটার দেওয়া আছে। তাহলে এটার অর্থ হচ্ছে 1 লিটার H2 গ্যাসের ভর 0.08987 গ্রাম। এটা হচ্ছে এটার মানে, গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে এত গ্রাম। তাহলে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এত গ্রাম। আমরা একই রকম বের করব, তাহলে এখানে কি অনুপাতটা বের করব, ডি মানে বাষ্প ঘনত্ব, মানে কি অনুপাত, কোনো একটা আমরা অনুপাতটা কীরকম বের করবো, যে কোনো গ্যাসীয় পদার্থের এসটিপিতে আয়তনটা কত
সেম আয়তন থাকবে, ওপরে যে আয়তন নিচে আয়তন থাকবে। আয়তন সেম থাকলে তার ভর কত, ওপরের ভর আর নিচে হাইড্রোজেন গ্যাসের বই একই আয়তনের ভর, এর অনুপাতটা বের করলে বাষ্প ঘনত্ব পাবো। তাহলে ওপরে কি করব, কোনো একটা নির্দিষ্ট আয়তনের গ্যাসীয় পদার্থের ভর, নিচে কোনো ওই নির্দিষ্ট আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর। দেখো তাহলে এসটিপিতে 1 লিটার মানে কত, 1000 ml। 1000 ml হাইড্রোজেন গ্যাসের ভর এত গ্রাম, এখান থেকে পাচ্ছি এই পোর্শনটা থেকে, যেহেতু ঘনত্ব এত বলা আছে। তাহলে কত ml গ্যাসের ভর, 250 ml গ্যাসের ভর। তাহলে আমাকে 250 ml হাইড্রোজেন গ্যাসের ভর আগে বের করতে হবে। এই জন্য এসটিপিতে 250 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত পেয়েছি, 0.0224 গ্রাম। তাহলে ওই কি নাম করে পাওয়া গেছে, এটা নিশ্চয়ই পারবে মাত্রা করে। এরপর স্টেপে দেখো, তাহলে ডি হচ্ছে বাষ্প ঘনত্ব সমান কি, এসটিপিতে 250 ml গ্যাসের ভর বাই এসটিপিতে 250 ml হাইড্রোজেন গ্যাসের ভর। অর্থাৎ আয়তনটা দেখো দুটোরই ক্ষেত্রে সেম আছে। তোমাকে পার লিটারে মানে 1000 ml এ এত গ্রাম বলা ছিল, আমি বের করেছি 250 ml এ কত গ্রাম, 0.0224 গ্রাম, সেটাই নিচে বসানো হয়েছে। তাহলে আয়তনটা হাইড্রোজেনের একটা আলাদা 1000 ml এ দেওয়া ছিল, তাকে কনভার্ট করতে হয়েছে 250 ml এ। যেহেতু গ্যাসের ভরটা 250 ml আয়তনে দেওয়া আছে, তবে গিয়ে সম আয়তন ওপর নিচে আসবে। যদি 250 ml হাইড্রোজেন গ্যাসের ভর বের করি, তাহলে 1000 ml বের করলে তো সমায়তন আসতো না। তাহলে এখানে সমায়তন আসার জন্য আমি বের করেছি। এই জন্য এসটিপিতে 250 ml গ্যাসের ভর বা এসটিপিতে 250 ml হাইড্রোজেন গ্যাসের ভর, অনুপাতটা বের করেছি, মান বেরিয়ে গেছে 32.66। এই হলো অ্যাপ্লিকেশন কোর্স। চলো এরপরে দেখো, এরপরে আসছি বাষ্প ঘনত্বে। বাষ্প ঘনত্বের সঙ্গে একটা প্রমাণ যেটা পরীক্ষাতে প্রায় পড়ে, m = 2t। এই প্রমাণটা ভালো করে দেখে রাখবে, এটা পরীক্ষাতে প্রায় আসে, বছর কোশ্চেন আছে, প্রায় আসে। পরপর আমি কোশ্চেনগুলো আলোচনা করে দেবো, এই ভিডিওতে আলোচনা করা হবে, পরপর দেখে রাখো। তাহলে প্রথমে দেখো m = 2t। এই m = 2t প্রমাণটা কিভাবে করা হবে, যেখানে mটা হচ্ছে গ্যাসের আণবিক ভর, dটা হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব। m = 2t কিভাবে প্রমাণ করা হবে ভালো করে লক্ষ্য করো। আমরা mটাকে ধরা আছে গ্যাসের আণবিক ভর আর dটাকে ধরা আছে গ্যাসের বাষ্প ঘনত্ব। d সমান কি জানি, একটা নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর বাই নির্দিষ্ট আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে দেখো আমি আয়তনটাকে কত ধরা আছে, v ধরা আছে, v আয়তন গ্যাসের ভর বাই v আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। একদম প্রথমে d এর যে সংজ্ঞা থেকে আমরা যে রূপটা পেয়েছিলাম সেই রূপটা লেখা আছে, যে সম আয়তন কোন একটা গ্যাসের ভর বাই সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। আয়তনটা কত ধরা আছে, ভিটাকে ধরা আছে আয়তন। তাহলে ভি আয়তন গ্যাসের ভর বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এটা বাষ্প ঘনত্বের সংজ্ঞা থেকে পেয়েছি। পরের স্টেপে দেখো, তাহলে যদি এই ভি আয়তনে অ্যাভোগাড্রো প্রকল্পকে কাজে লাগাই, অ্যাভোগাড্রো প্রকল্প বলেছি আগে যে সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান। তাহলে এখানে দেখো যেহেতু দুটো আয়তন সমান, তাহলে এতেও যদি ভি আয়তনের গ্যাসে এন সংখ্যক অণু থাকলে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের মধ্যে এন সংখ্যক হাইড্রোজেন অণু থাকবে। তাহলে দেখো গ্যাসের এন সংখ্যক অণুর ভর বাই গ্যাসের এন হাইড্রোজেন গ্যাসের এন সংখ্যক অণুর ভর। তাহলে এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর নিচে থাকবে, ওপরে এন সংখ্যক অণুর ভর। যেহেতু আয়তন দুটোর সমান, অ্যাভোগাড্রোর প্রকল্প অনুসারে আমরা এটা পাই। এরপরে দেখো এনটাকে কত ধরা আছে, একটা ধরা, 1 ধরা আছে। এন সমান কত ধরা আছে, 1। তাহলে গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণুর ভর, এখানে এন এর মান 1 বসিয়ে দাও। তাহলে অণুর সংখ্যাটাকে এন এর জায়গায় কত ধরা আছে, 1 ধরা আছে। গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন অণুর ভর। এরপর স্টেপে চলে আসো, তাহলে গ্যাসের একটি অণুর ভর, একটা হাইড্রোজেন অণুর মধ্যে কতগুলো পরমাণু আছে, H2। এর মধ্যে কতগুলো পরমাণু আছে, দুটো পরমাণু আছে, H প্লাস H মিলে H2 হয়। তাহলে দুটো হাইড্রোজেনের পরমাণু আছে, H প্লাস H, এই মিলে H2। তাহলে এই দুটো হাইড্রোজেনের পরমাণু কোথায় আছে, H2 এর মধ্যে আছে। দেখো গ্যাসের একটি অণুর ভর যেরকম ছিল সেরকম থাকলো, বাই দুটি হাইড্রোজেন পরমাণুর ভর, যেহেতু একটা হাইড্রোজেন অণুর মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, সমান এখান থেকে হাফ কমন নেওয়া হচ্ছে 1/2। তাহলে গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এই দুইটাকে কমন নেওয়া হচ্ছে। তাহলে এই যে ফর্মটা পাচ্ছি এটাই হচ্ছে আণবিক ভরের সংজ্ঞা, গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, যেটা হচ্ছে হাইড্রোজেন স্কেলে আণবিক ভরের সংজ্ঞা। হাইড্রোজেন স্কেলে আণবিক ভর কি হবে, গ্যাসের একটি অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। অর্থাৎ আমরা কার্বন স্কেলে বলেছিলাম, যদি হাইড্রোজেন স্কেলে করা হয়, হাইড্রোজেন স্কেলে হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় একটি কোনো গ্যাসের একটা অণুর ভর যত গুণ ভারী সেটাই তার আণবিক ভর বলা হবে।
তাহলে কোনো গ্যাসের আণবিক ভর হাইড্রোজেন স্কেল দ্বারা বলা হয়, কার্বন স্কেল দ্বারা বলা হয়। আমি কার্বন স্কেল দ্বারা বুঝিয়েছি। হাইড্রোজেন স্কেল দ্বারা কী হবে, কোনো গ্যাসের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেটা তার ওই গ্যাসের আণবিক ভর বলা হবে, তুলনামূলক সংখ্যাটাকে। তাহলে এই ফর্মটাকে আমরা গ্যাসের আণবিক ভর বলতে পারি। এই জন্য হাফ ইন্টু এম করা হয়েছে। তাহলে এম সমান কত হবে 2d। ডি সমান যদি ডি সমান হাফ ইন্টু এম, তাহলে এম সমান কত হবে 2d এর সঙ্গে গুণ হয়ে যাবে 2d, এম সমান 2d। এইভাবে প্রমাণটা করা। এরপরে চলো দেখো, এরপরে এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, সেটা কীভাবে পাচ্ছি দেখো। 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। এটা কোথা থেকে পাওয়া যাবে? বাষ্প ঘনত্ব থেকে পাওয়া যাবে। বাষ্প ঘনত্ব মানে কি জানি, ডি সমান, একটু আগে বলেছি, একটা নির্দিষ্ট আয়তনের যে কোনো গ্যাসের ভর বাই মানে নিচে, নির্দিষ্ট আয়তনের একটি হাইড্রোজেন গ্যাসের ভর, মানে হাইড্রোজেন গ্যাসের ভর নিচে হবে নির্দিষ্ট আয়তনের, আর উপরে কি হবে, যে একটা নির্দিষ্ট আয়তনের যে কোনো গ্যাসের ভর। তাহলে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর একটা নির্দিষ্ট আয়তনের গ্যাসের ভর বাই এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। তাহলে এইটা বাষ্প ঘনত্বের সংজ্ঞা থেকে পেয়েছি। যেহেতু আয়তন দুটো সমান, তাহলে তার অনুপাতটাকে বাষ্প ঘনত্ব বলতে পারি। আরেকটা কথা মনে রাখবে, বাষ্প ঘনত্বের কোনো একক নেই, কারণ দুটো ভরের অনুপাত, ওপরে ভর নিচে ভর কাটাকাটি হয়ে যাবে একক, এই জন্য একক নেই। ওপরে যদি কেজি নিচে যদি কেজি বসাই, কেজি কেজি কাটাকাটি হয়ে গেল, কোনো একক থাকবে না। তাহলে ভর বাই ভর মানে কোনো একক থাকে না। এবারে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর উপর যেরকম ছিল সেরকম রাখা হয়েছে, এখানে উপরে যেরকম ছিল। নিচেরটা এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত জানি, 0.089 গ্রাম। এটা একটু আগে পড়ানো হয়েছে যে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর 0.089 গ্রাম। তাহলে সে মানটা বসানো হয়েছে এখানে। এরপরে দেখো, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর সমান ডি ইন্টু এত গ্রাম, মানে এইটাকে জাস্ট গুণ করা হয়েছে, ডি এর সঙ্গে এটা গুণ হবে, আর এসটিপিতে 1 লিটার ভর এদিকে চলে আসবে সমান চিহ্নের এদিকে। তাহলে গুণ করা হয়েছে, জাস্ট ক্যালকুলেশন, একদম কোনাকুনি গুণ করা হয়েছে। এরপরে এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর সমান ডি সমান কি জানি m/2, একটু আগে প্রমাণ করানো হয়েছে। বাষ্প ঘনত্ব সমান আণবিক ওজন বাই 2, ডি সমান m/2, একটু আগে প্রুভ করা হয়েছে। তাহলে ডি সমান m/2, ডি এর জায়গায় m/2 বসানো হয়েছে, ইন্টু যেরকম 0.089 গ্রাম ছিল বসিয়ে দিয়েছি। এরপরে দেখো, এসটিপিতে m/2 এত গ্রাম গ্যাসের আয়তন 1 লিটার, জাস্ট কত থেকে উল্টে দেওয়া হয়েছে। যদি এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর এত গ্রাম হয়, তাহলে জাস্ট উল্টে দাও, এত গ্রাম গ্যাসের আয়তন 1 লিটার হবে, এত গ্রাম গ্যাসের আয়তন 1 লিটার হবে। যেহেতু এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর এত গ্রাম, তাহলে জাস্ট ব্যাকে আসো, এত গ্রাম গ্যাসের ভর 1 লিটার হবে, গ্যাসের আয়তন 1 লিটার হবে। এরপরে তাহলে এসটিপিতে এম গ্রাম গ্যাসের আয়তন কত, 22.4 লিটার। আর আমরা কি জানি, এম গ্রাম মানে 1 গ্রাম অণু পদার্থ, যেহেতু এমটা তার কি আণবিক ওজন, এমটা কি আণবিক ওজন গ্যাসীয় পদার্থের। 1 গ্রাম অণু পদার্থ মানে কি বুঝি, তার আণবিক ওজনটা কি বোঝায়, এই জন্য এম গ্রাম মানে তার গ্রাম আণবিক ওজন। এই এম গ্রাম পদার্থের গ্যাসের আয়তন যদি বের করি, সেটাই 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থের আয়তন হবে। এই জন্য এম গ্রাম গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার, যেখানে এমটা কি হবে, তার আণবিক ওজন, গ্যাসের আণবিক ওজন। এইভাবে আস্তে আস্তে প্রমাণ করা হচ্ছে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে চলো অ্যাপ্লিকেশন পার্ট। এবারে দেখো, চলে যাচ্ছে অ্যাপ্লিকেশন পোর্শনে। ওই মিডল 2D আর 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার, এই দুটো পোর্শন থেকে অ্যাপ্লিকেশন পোর্শনটা দেখো। এসটিপিতে 100 ml গ্যাসের ভর 0.144 গ্রাম হলে ওর বাষ্প ঘনত্ব কত। তাহলে এসটিপিতে 100 ml গ্যাসের ভর দেওয়া আছে 0.144 গ্রাম, তার বাষ্প ঘনত্ব কত চাইছে। ভালো করে লক্ষ্য, 100 ml গ্যাসের ভর দেওয়া আছে। আমরা কি জানি 22.4 লিটার মানে কত ml হবে, 22.4 লিটার সমান 22,400 ml। এর সঙ্গে কত গুণ করতে হবে, 1000 গুণ করতে হবে, 22.4 এর সঙ্গে 1000 গুণ। তাহলে 22.4 × 1000, তবে কি ml পাবো, 4 × 1000, তবে কি 22,400 ml পাবো। তাহলে 22.4 × 1000 কে গুণ করলে এটা কত পাচ্ছি, ml এ কনভার্ট হয়ে যাচ্ছে, মানে 1 লিটার সমান 1000 ml, 22.4 লিটার সমান 22.4 × 1000 ml। এবারে দেখো, তাহলে আমাকে বাষ্প ঘনত্ব বের করতে হলে m সমান 2d জানি, তাহলে আগে আণবিক ওজন বের করতে হবে, তারপরে বাষ্প ঘনত্ব বের করতে হবে। চলো, এসটিপিতে 100 ml গ্যাসের ভর এত গ্রাম, তাহলে 22,400 ml গ্যাসের ভর কত, 32.25 গ্রাম। ক্যালকুলেশন করে ঐকিক নিয়মে বের করানো হয়েছে। 22,400 ml মানে কি,
1 গ্রাম অণু গ্যাসের আয়তন, 1 গ্রাম অণু গ্যাসের আয়তন, 1 গ্রাম অণু পদার্থ মানে কি তার গ্রাম আণবিক ভর, আর সেটাই আণবিক ওজন। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন 22.4 লিটার, 1 গ্রাম অণু পদার্থ মানে তার গ্রাম আণবিক ভর, ওই গ্রাম আণবিক ভরের আয়তনটা হচ্ছে 22.4 লিটার। তাহলে দেখো 22,400 ml এর ভর যেটাই সেটাই গ্রাম আণবিক ওজন, কারণ এইটা 1 গ্রাম অণু পদার্থ, এর আয়তন 22.4 লিটার। জাস্ট উল্টে যদি এখান থেকে এখানে ব্যাকে আসো, এত গ্রাম গ্যাসের আয়তন কত হবে 22.4 লিটার, আর এত আয়তনের গ্যাসের ভর কত হবে 32.25, যেটা কি হবে ক্যাপিটাল এম, তার আণবিক ভর। অর্থাৎ 1 গ্রাম অণু পদার্থের আয়তন 22.4 লিটার, 1 গ্রাম অণু পদার্থ মানে তার গ্রাম আণবিক ভর, অর্থাৎ 22.4 লিটার আয়তনের মধ্যে যতটা পদার্থ থাকবে সেটাই তার গ্রাম আণবিক ভর হবে। তাহলে এত পদার্থ আছে, এটাই তার গ্রাম আণবিক ভর। এম এর মান পেয়েছি 32.25, ডি সমান m/2, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার দিয়ে যাবে। এটা কি পেলাম যে বাষ্প ঘনত্ব নিয়ে। এরপরে অ্যাপ্লিকেশন পার্টটাতে চলো। এসটিপিতে 44.8 লিটার O2 এর ভর কত? তাহলে আমরা কি জানি 22.4 লিটার O2, ওটা কত গ্রাম অণুর মধ্যে 22.4 লিটার আয়তন থাকবে 1 গ্রাম অণু পদার্থের মধ্যে। 1 গ্রাম অণু পদার্থ মানে তার আণবিক ভর, গ্রাম আণবিক ভর। তাহলে 44.8 লিটার অক্সিজেনের ভর বের করতে হলে আগে আমাকে বের করতে হবে 22.4 লিটারের মধ্যে কত ভর অক্সিজেন রয়েছে, মানে তার আণবিক ভরই হবে, কারণ 1 গ্রাম অণু পদার্থ মানে তার আয়তন 22.4 লিটার, আর 1 গ্রাম অণু পদার্থ মানে আণবিক ভর। তাহলে আণবিক ভর গ্রাম আণবিক ভরের মধ্যেই 22.4 লিটার আয়তন আছে, বা 22.4 লিটার আয়তনটা ওই গ্রাম আণবিক ভর পদার্থকে ধরে রেখেছে, মানে আয়তনকে কনভার্ট করলে তার আণবিক ভরেই কনভার্ট হবে। এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের ভর কত? তাহলে 22.4 লিটার অক্সিজেনের ভর, তার আণবিক ভর 32 গ্রাম, 44.8 লিটার গ্যাসের ভর জাস্ট একদম ওই কিভাবে বের করা হয়েছে দেখে নাও। তাহলে 22.4 লিটার অক্সিজেনের ভর 32 গ্রাম, 44.8 লিটার অক্সিজেনের ভর কত হবে 32 × 44.8 বাই 22.4 লিটার, 64 গ্রাম হবে। তাহলে আমাকে একটাই পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে যে 22.4 লিটার এটা কাকে বোঝাচ্ছে? 1 গ্রাম অণু পদার্থকে বোঝাচ্ছে, 1 গ্রাম অণু পদার্থ। আর 1 গ্রাম অণু পদার্থ মানে কি তার আণবিক ভর। আণবিক ভর আর গ্রাম আণবিক ভর বলতে পারো, গ্রাম প্রকাশ করলে গ্রাম আণবিক ভর। তাহলে আণবিক ভরের সঙ্গে 22.4 লিটারের একদম পারস্পরিক সম্পর্ক রয়েছে। 22.4 লিটার আয়তনের গ্যাস, তার ভর কত হবে আণবিক ভর। আণবিক ভর যত হবে তত গ্রাম গ্যাসটা কত আয়তন দখল করে থাকবে 22.4 লিটার। এই পারস্পরিক সম্পর্কের দ্বারা আমরা এটা পাচ্ছি। এরপরে চলো নেক্সট। চলো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওতে। পরের নেক্সট ভিডিও আসবে একদম যতটা পর্যন্ত পড়া হয়েছে পার্টে পার্টে পড়ানো হবে। পুরো এইচএসকে একদম ডিটো ফলো করে, এইচএসের নাম্বার যাতে ভালো আসে তোমাদের, একদম এইচএসকে ফলো করে যাওয়া হচ্ছে। ভালো করে লক্ষ্য রাখো, জয়েন্ট নিটের যা ভিডিও সব 6-7 মাস পরে আসবে বা 3-4 মাস পরে আসবে। এখন শুধু এইচএসের একদম পুরো এইচএসকে টাচ করে যাওয়া হচ্ছে। এইচএসটাই ভালো করে একদম ভালো নাম্বার পাওয়ার জন্য একদম দেখে রাখো। এর পরের টপিকে, এর পরের যে ভিডিও আসবে তাতে একদম পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার একদম 1990 থেকে 2019 পর্যন্ত এইচএসে যত আছে সমস্ত কোশ্চেন অ্যান্সার করানো হবে। এরপরে এনসিইআরটি বুক থেকে ওঠানো হবে, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করা হবে। এর নেক্সট ভিডিওতে একদম পুরো 1990 থেকে 2019 পর্যন্ত যত রকমের কোশ্চেন অ্যান্সার টাইপ আছে সব কিছু পড়ানো হবে, যতটা পর্যন্ত পড়া হয়েছে তার উপর বেস করে। চলো আজকে এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ।